এই প্রচণ্ড রৌদ্রের মধ্যেও এখন তাপমাত্রা একটু কমেছে। যখন আমরা বেরিয়েছিলাম সূর্য একেবারে দগ্ধ অবস্থায়, যেন জ্বলন্ত একটা অগ্নিপিণ্ডের মতো তাপমাত্রার বাহার দেখে যারা মিটিংয়ে আসছিলেনও তাদের সর্বাঙ্গে জ্বালা জ্বালা করছিল। এখন 4:30 তাপমাত্রাটা দেখছি আমি অনেকটা হালকা হয়েছে। সূর্যের তেজটা সন্ধ্যেবেলা আসলে সূর্যাস্ত হয়, আর গ্রাম বাংলার দিকে গাছ যেহেতু চারপাশে আছে তাই গাছের হাওয়া একটা মনোহর পরিবেশ তৈরি করে। আমি আপনাদের সকলকে বলি, প্রথমেই রহিম বক্সি সাহেব তিনি মিছিলে যাবেন ইংলিশ বাজারে আমার সাথে। প্রসূনকে নিয়ে আপনারা বরঞ্চ মিছিলে ইংলিশ বাজারে চলে যান, আমি রাইট টাইমে যাব। 5-10 মিনিট ওপার হতে পারে, কিন্তু এপার হবে না, ঠিক আছে? যে আস্তে আস্তে যান। আসলে প্রসূনের মনটা খারাপ, ওর মা হঠাৎ খুব অসুস্থ হয়ে গেছে, সেই জন্য যাই হোক, তবু ওর মা ওকে বলেছে তুই মন খারাপ করিস না, লড়ে যা। সবাই আপনারা জানেন বাবা মা আমাদের কাছে চিরকালই কত প্রিয়। মৌসুম আমাদের এখানে ছিল, ও আমাদের রাজ্যসভার এমপি, তাকেও আমি এগিয়ে যেতে বলেছি। শুধু সমরদা সাবিত্রীকে আমি যেতে দিইনি। সমরদা খুবই বয়োজ্যেষ্ঠ একজন আমাদের অতি আদর্শগত নেতা, এবং সাবিত্রী যাতে রৌদ্রে অসুস্থ নয় হয়ে পড়ে সেজন্য ওখানে যেতে দিইনি। বাদবাকি সবাই চলে গেছে ওখানে। লিপিকা বর্মন ঘোষ সবাই চলে গেছে ইংলিশ বাজারে। আমার পরিচিত দুলাল চৈতালি সহ সকলে। আমি বলেছি যেতে, তার কারণ যেহেতু ওদের মিছিলটা আছে, আর আমাদের যখন ডান্স পারফরমেন্স গানের তৈরি হবে তখন প্রেসকে আপনাদের নিয়ে যাবে, যাতে আপনারা পৌঁছে যেতে পারেন আমি পৌঁছবার আগে। তবে আজকের পারফরমেন্সটা আপনারা মিস করবেন, কারণ এদের চেহারাগুলো দেখেই আমি দেখছি এরা কিন্তু অরিজিনাল ডান্সার, এবং সেইভাবে তৈরিও কিছু করে এসছে। পাশে আবার ত্রিশূলও দেখছিলাম আমি। সুতরাং আজকেরটা একটু অন্যরকম হতে পারে। যাই হোক, আমি দেখব, আপনারা নাইবা থাকলেন পরে দেখে নিলেন। মা ভাই ও বোনেরা, আমার নতুন করে কিছু বলার নেই। মালদা আমার অতীত পরিচিত পুরানো এক ঐতিহাসিক জায়গা, যে মালদাকে ঘিরে আজকে ভাবনা চলছে আমাদের। মালদা, আদিনা, আমাদের ওদিকে মুর্শিদাবাদ, ওদিকে নদিয়া, ওদিকে মালদা, এই সমস্ত জায়গাগুলো জুড়ে নানা রকম ট্যুরিজম প্রকল্প তৈরি করার নানা রকম প্রচেষ্টা আমাদের চলছে, যাতে মালদা পৃথিবীর ইতিহাসে আর একটা নতুন স্থানের জায়গা পেতে পারে। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া ট্যুরিজম সার্কিট। এছাড়াও মালদাকে গৌরবঙ্গ বলা হয়। গৌর সার্কিট, বৌদ্ধ সার্কিট, ধর্মীয় সার্কিট, ইকো ট্যুরিজম সার্কিট, আদিনা সার্কিট, গৌর, আদিনা ও পান্ডুয়ার সংস্কার, জগজীবনপুরে বৌদ্ধ মঠের পুনরুদ্ধার ও সংরক্ষণের কাজ, পিরানা পীরের মসজিদ, হাইমাস্ট এলইডি, পুরাতন কোতোয়ালি দরজার পুনরুদ্ধার, মালদা জেলার জাদুঘর যে আছে তার আপগ্রেডেশন, এরকম প্রচুর পরিকল্পনা হচ্ছে। তাছাড়াও মালদাতে নতুন নতুন অনেক ইন্ডাস্ট্রি হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ক্লাব তৈরি করা হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল হাট তৈরি করা হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার তৈরি করা হচ্ছে। মালদা আমের বিখ্যাত জায়গা, যে মালদা থেকে
সারা পৃথিবীতে আম আমরা বাইরে পাঠাই। একদা সেই আম নষ্ট হয়ে যাচ্ছিল গরমে, আমরা তাই হট ট্রিটমেন্ট প্ল্যান্ট মালদায় তৈরি করে দিই, যাতে যারা আম বাগান করে, যারা আমের ফসল ফলান, যারা আম বিক্রেতা আছে, তাদের যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্য। আপনারা জানেন এই মিটিংটা কিন্তু বাংলার নির্বাচন নয়, এই মিটিংটা দিল্লির নির্বাচন। দিল্লি মানে দিল্লি সরকার, যারা 10 বছর ধরে এক নাগাড়ে বাংলাকে বঞ্চনা করে চলেছেন, বাংলাকে অবহেলা করে চলেছেন, বাংলার নামে মিথ্যে কথা বলেছেন, বাংলাকে অসম্মান করেছেন, তাদের বিরুদ্ধে আজকে আপনাদের মতামত জানানোর দিন। মনে রাখবেন, কখনো কখনো সময় আসে যখন মতামত জানানো খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমার মনে পড়ে অটল বিহারী বাজপেয়ীজি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন কিন্তু একটা স্লোগান উঠেছিল, ইন্ডিয়া ইজ সাইনিং, মানে ইন্ডিয়া সাইন করছে, ইন্ডিয়া উজ্জ্বল হচ্ছে। আর আজকে এই নির্বাচনে মোদিবাবু স্লোগান, বিজেপির স্লোগান মোদিবাবুর গ্যারেন্টি। 10 বছরে কি গ্যারেন্টি দিয়েছেন? দেশ বিক্রি করে দিয়েছেন। আজকে পৃথিবীতে যান, প্রত্যেকে বলে ছি ছি ভারতবর্ষে কি চলছে। আমার ভাবতে লজ্জা লাগে, কারণ আমি নিজেকে একজন দেশভক্ত মানুষ হিসেবে গর্ববোধ করি, আমি একজন ইন্ডিয়ান হিসেবে গর্ববোধ করি, আমি একজন ভারতীয় হিসেবে গর্ববোধ করি। আজকে সংবিধানটাকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে, জাতির ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হয়েছে, গান্ধীজিকে ভুলিয়ে দেওয়া হয়েছে। সুভাষচন্দ্র বোসের জন্মদিনে আজও ওরা জাতীয় ছুটির দিবস ঘোষণা করেনি। রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, নজরুল বলুন, মৌলানা আবুল কালাম আজাদ বলুন, বাবা সাহেব আম্বেদকর বলুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলুন, বিরসা মুন্ডা বলুন, যত নামই নেবেন দেখবেন এরা সবাই দেশের নবজাগরণ থেকে শুরু করে, সতীদাহ প্রথা বিলুপ থেকে শুরু করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্যবিবাহ চালু থেকে শুরু বন্ধ করা থেকে শুরু করে, বিধবা বিবাহ চালু থেকে শুরু করে, সব কিন্তু এই বাংলার মাটিতে হয়েছে। আজকে দেশের জাতীয়তা, দেশের স্বাধীনতা আসতো না যদি বাংলা না থাকতো। বাংলার একটা সবচেয়ে বড় অবদান হচ্ছে, বাংলা একসময় অবিভক্ত ভারতবর্ষের রাজধানী ছিল, এবং বাংলা থেকে গান্ধীজি বারবার আন্দোলন করেছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস আন্দোলন করেছেন, মাতঙ্গিনী আন্দোলন করেছে, বিদ্যাসাগর বর্ণ পরিচয় দিয়ে বাংলা ভাষা আমাদের শিখিয়েছেন। অলচিকি ভাষা, যারা সাঁওতালি আছে, আদিবাসী আছেন, তাদের নিজস্ব ভাষা, কারো সাবরি আছে, কারো অলচিকি আছে, আমরা স্বীকৃতি দিয়েছি, আমরা তাদের সম্মান করি। আমরা সম্মান করি তপশিলীভুক্ত মানুষ, নমশূদ্র, মতুয়া থেকে শুরু করে, রাজবংশী থেকে শুরু করে সকলে, বাউরি থেকে শুরু করে, বাগদি থেকে শুরু করে সকলকে আমরা সম্মান করি। সংখ্যালঘু থেকে শুরু করে, মাইনরিটি থেকে শুরু করে, মেজরিটি পর্যন্ত সকলকে। কেন করি জানেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দুটো জাতীয় সঙ্গীত লিখেছিলেন। একটা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পর, যেটা বাংলাদেশ গ্রহণ করেছে জাতীয় সঙ্গীত হিসেবে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। বাংলা জয় হিন্দ স্লোগান দিয়ে আমরা, কে দিয়েছে এই স্লোগান? নেতাজি সুভাষচন্দ্র বোস। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে তৈরি করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। তখন তিনি স্লোগান দিয়েছিলেন,
জয় হিন্দ, যা আজকে সারা পৃথিবী বলে। বন্দে মাতরম কার লেখা? তিনিও বাংলার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের, তিনিও বাংলার। এই বাংলার সাথে বিজেপির ম্যাচ করে না। কেন করে না বলুন তো? ওদের ওয়েভ লেন্থটা আলাদা আর বাংলার ওয়েভ লেন্থটা আলাদা। এক একটা রাজ্যের এক একটা নিজস্ব বিশেষত্ব আছে। বাংলার বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা জেলার এক একটা বিশেষত্ব আছে। মালদার বিশেষত্ব যেমন আম আর আমসত্ব অথবা রসকদম্ব, সেই রকম বীরভূমের মনে করুন বিশেষত্ব আছে মা তারাপীঠ, তারাপীঠের মন্দির, কঙ্কালী তারা, ফুলেশ্বরী মন্দির, নলাটেশ্বরী মন্দির, বক্রেশ্বর মন্দির, পাথর চাপা দাতা পাথর চাপার জায়গা, নানা জায়গা নানা সমৃদ্ধ ভর্তি। বর্ধমানে গেলেই পাবেন সীতাভোগ, মিহিদানা, একেবারে ল্যাংচা থেকে শুরু করে ওদের মতো সমস্ত তাঁতি, সুজলা সুফলা। এই বাংলা ধন ধান্যে পুষ্পে ভরা, আমাদেরই বসুন্ধরা, তার সবটাই বাংলা। বিজেপির টার্গেটই হচ্ছে বাংলাটাকে বদনাম করে দেওয়া। আর মালদায় আমি দুঃখিত হলেও একথা সত্য, তৃণমূল কংগ্রেস জন্মের পর থেকে মালদায় 2টো পার্লামেন্ট সিট আছে। আমরা কোনোদিন মালদায় একটা পার্লামেন্ট সিটেও জিততে পারিনি। একটা বিজেপি আর একটা কংগ্রেস ভাগাভাগি করে নেয়, অথবা আগে কংগ্রেস দুটোতেই জিতত। কিন্তু মালদায় আমরা কি কাউকে বঞ্চিত করেছি? কেউ বলতে পারবেন যে মালদায় লক্ষ্মীর ভাণ্ডার পান না? কেউ বলতে পারবেন কন্যাশ্রী পান না? কেউ বলতে পারবেন কৃষক ভাতা পান না? কেউ বলতে পারেন শিক্ষাশ্রী পান না? কেউ বলতে পারেন ঐক্যশ্রী পান না? কেউ বলতে পারেন সবুজশ্রী পান না? কেউ বলতে পারেন সমব্যথী পান না? কেউ বলতে পারেন রূপশ্রী পান না? সবটাই ভাগ করে নিই আমরা, কারণ আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আপনারা গত অ্যাসেম্বলি ইলেকশনে আমি আপনাদের কাছে আমার আমসত্ব চেয়েছিলাম, আপনারা দুহাত ভরে দিয়েছিলেন এবং তার জন্য আমরা কৃতজ্ঞ। তার জন্য আমাদের সরকার ক্ষমতায় এসছে, তাই আমরা এনআরসি আটকাতে পেরেছি। আজকে আমাদের সরকার যদি ক্ষমতায় না থাকতো, তারা আসামে 19 লক্ষ হিন্দু বাঙালিকে বাদ দেওয়া হয়েছে ভোটার লিস্ট থেকে, সেই রকম আমাদের এখানেও হতো। আমরা এটাকে আটকে দিয়েছি। এবং আপনারা জেনে রাখবেন, এই জন্য বলছি দিল্লিকে বদলান, দিল্লিকে পাল্টান, দিল্লিতে পরিবর্তন দরকার। কারণ গ্যাসের দাম 1000 টাকা, এরপরে হবে 2000 টাকা। বিনা পয়সায় চাল, বাহবা নন্দলাল। 1000 টাকার গ্যাসের দামে ফুটছে বিনা পয়সায় চাল। এই তো নন্দলাল, মোদির গ্যারেন্টি। ঘরে ঘরে গ্যাস, কিন্তু সে গ্যাসের দাম কত মানুষ ছুঁতে পারে না। জিজ্ঞেস করুন, সব ওষুধের দাম বেড়েছে, হার্টের ওষুধের দাম বেড়েছে, খোঁজ রাখেন। কোলেস্টেরলের ওষুধের দাম বেড়েছে, খোঁজ রাখেন। ব্লাড প্রেশারের ওষুধের দাম বেড়েছে, খোঁজ রাখেন। ব্লাড সুগারের ওষুধের দাম বেড়েছে, খোঁজ রাখেন। অ্যান্টিবায়োটিক্সের দাম বেড়েছে, খোঁজ রাখেন। আমরা বাংলা রমজান মাসেও আমরা সুফল বাংলা দিয়ে অনেক জায়গায় অনেকটা কমে আমরা ফল ডিস্ট্রিবিউট করি। আমাদের অনেক জায়গায় মা ক্যান্টিন আছে, মাত্র 5 টাকায় ডাল ভাত তরকারি, সাথে একটা ডিম। কেন্দ্রকে জিজ্ঞেস করুন, জিনিসের দাম এত বেড়ে গেছে, তার জন্য মোদিবাবু একটু কি মাথা ঘামাচ্ছেন?
বেকারে 2 কোটি বেকারকে চাকরি দেবে বলেছিল, একজনকেও দেয়নি। উপরন্তু আমরা যাদের চাকরি দিচ্ছি তাদের চাকরি খেয়ে নিচ্ছে, আবার খেয়ে নিয়ে উল্লাসিত হয়ে বলছে বোমা ফাটাবো। আমি বলি বুঝতে পারিস না, ঘুঁটে পড়ে গোবর হাসে। আমরা বলি মেঘ থেকে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই কথাগুলো ছোটবেলায় পড়েছিলাম, নিশ্চয়ই এর মধ্যে যুক্তি আছে। আজকে যারা অন্যের চাকরি গেলে খুশি হন, তারা একবার ভাববেন তাদের বাড়ির লোকেদের চাকরি গেলে তারা কত খুশি হতেন। তার টাকা আছে বলে, কোটি কোটি টাকার মালিক হয়েছে বলে, কালোকে সাদা করবে বলে গদ্দারগুলো সব বিজেপিতে গিয়ে জুটেছে, আর বাংলার মানুষের ক্ষতি চায়। বাংলার ছেলে মেয়েদের চাকরি খাচ্ছে, বাংলার ছেলে মেয়েদের বদনাম করছে, বাংলার বদনাম করছে। জিনিসের দাম বাড়ছে, বিজেপি হাসছে। ওষুধের দাম বাড়ছে, ভাজপা হাসছে। চাকরি যাচ্ছে, বোমা ফাটাচ্ছে। আগামী দিন আসছে, দেখবেন বিজেপিও কাঁদছে। দিন খুব সামনে, 2টো ইলেকশন এসে গেছে, বিজেপি ধসে গেছে। আর কত গায়ের জোর। ভারতটাকে তো পুরো গণতন্ত্রের জেল বানিয়ে দিয়েছে। যাদের ভারতবর্ষে আসার কথা ছিল তারা অন্য জায়গায় চলে গেল। কেন গেল? বলছেন না, এটা মানা যায় না, বিরোধী দলের কণ্ঠরুদ্ধ করতে হবে। এজেন্সিদের দিয়ে সব এজেন্সিকে কিনে নিয়েছে। বিচারের শেষ জায়গাটা সেটাও পর্যন্ত দখল করতে চায়। এই অবস্থায় যদি বিজেপিকে না পাল্টান, পরিষ্কার বলে যাচ্ছি, আর যদি সংখ্যালঘু ভাই বোনেরা আপনারা নিজেদের মধ্যে ভোট ভাগাভাগি করে কিছু তৃণমূল আর কিছু কংগ্রেসকে দেওয়ার চেষ্টা করেন, তাহলে কোনোদিন বিজেপিকে হারাতে পারবেন না, আর ভারতবর্ষ বাঁচবে না, এটা মাথায় রাখবেন। কখনো কখনো সিদ্ধান্ত নিতে হয়। যদি এনআরসি আটকাতে চান, বিজেপিকে হারাতে হবে। যদি কে বাদ দিতে চান, বিজেপিকে হারাতে হবে। যদি ইউনিফর্ম সিভিল কোড না চান, বিজেপিকে হারাতে হবে। যদি দেশে থাকতে চান, বিজেপিকে হারাতে হবে। যদি নাগরিক অধিকার চান, বিজেপিকে হারাতে হবে। যদি ভারতবর্ষের সংস্কৃতিকে এক রাখতে চান, বিজেপিকে হারাতে হবে। তপশিলি জাতি, আদিবাসী জাতি, সংখ্যালঘু, ওবিসি থেকে হিন্দু মুসলমান কেউ বাদ যাবেন না। কারো কোনো অস্তিত্ব থাকবে না, সবাইকেই ওরা ঘাট ধরে বের করে দেবে। একটা হিন্দু ধর্মের আমদানি করেছে, ওরাই নাকি হিন্দু ধর্মের সব। বলুন তো কোথায় ছিল? যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল তখন তো বিজেপি পার্টিটা জন্মায়নি। যেন মনে হয় আমরা কেউ আর হিন্দু নই। আমরা যে রোজ মা দুর্গার পুজো করি, কি পুজো আসছে তো সামনে, নিশ্চয়ই সবাই তৈরি হচ্ছেন এখন থেকে। এই কিছুদিন আগে ঈদ চলে গেল, বড়দিন চলে গেল, আপনাদের সবে বরাত চলে গেল, এরপর দুর্গা পুজো আসছে। আমরা দুর্গা পূজা করি না, আমরা লক্ষ্মী পুজো করি না, আমরা সরস্বতী পুজো করি না, আমরা শিবের পুজো করি না, আমরা মা শীতলার পুজো করি না, আমরা রক্ষাকালীর পুজো করি না। হিন্দু ধর্ম শেখাচ্ছেন আমাদের। যারা ইতিহাসের ছাত্রছাত্রী সবাই জানেন, ভারতবর্ষের তপবন থেকে ভারতীয় ধর্মের উদ্বোধন হয়েছিল, ভারতীয় শিক্ষার উদ্বোধন হয়েছিল, যাকে বলা হয় ঋক সাম যজু অথর্ব বেদ। বেদের 4টে পাঠ আছে। তাই কবি নজরুল ইসলাম লিখেছিলেন, কোরআন পুরাণ বেদ বেদান্ত, কোরআন পুরাণ বেদ বেদান্ত, বাইবেল ত্রিপিটক, গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা, পড়ে যাও যত শখ। সবাই সব ধর্ম পড়ো,
সব কিছুর মধ্যে যে কথা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন সেই কথাই নেতাজি বলেছেন, যে কথা স্বামী বিবেকানন্দ বলেছেন সে কথাই গান্ধীজি বলেছেন, যে কথা বাবা সাহেব আম্বেদকর বলেছেন সে কথাই মৌলানা আবুল কালাম আজাদ বলেছেন, যে কথা হরিচাঁদ ঠাকুর বলেছেন সে কথাই রঘুনাথ মুর্মু বলেছেন, যে কথা বিরসা মুন্ডা বলেছেন সে কথাই মনে রাখবেন আমাদের সমাজের কেউ না কেউ বলেছে। কথাটা হয়তো একটু অন্যভাবে হতে পারে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যত মত তত পথ, অর্থাৎ নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, কি বলেছিলেন? ওরে টাকা মাটি, মাটি টাকা। তিনি বলেছিলেন ওরে মাকে কেউ মা বলে, কেউ বা মাদার বলে, কেউ বা আম্মা বলে, তফাৎ তো এইটুকু। জানেন তো একটা শব্দ সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত, সেটা হচ্ছে মা। জল, কেউ জলটাকে জল বলে, কেউ পানি বলে, কেউ বা ওয়াটার বলে, তফাৎ তো এইটুকুই। তাহলে কেন আমাদের মধ্যে রোজ দাঙ্গা সুরসুরি থাকবে? কেন আমাদের মধ্যে এনআরসি নিয়ে ভাগাভাগির খেলা করতে দেওয়া হবে? কেন আমাদের মধ্যে ক্যা করবে? কেন আমাদের মধ্যে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে? কেন সংবিধান ভেঙে দেওয়া হবে? কেন ইতিহাস ভুলিয়ে দেওয়া হবে? কেন রবীন্দ্রনাথকে ভুলিয়ে দেওয়া হবে? নেতাজিকে ভুলিয়ে দেওয়া হবে? গান্ধীজিকে ভুলিয়ে দেওয়া হবে? দূরদর্শনকে গেরুয়া করে দিয়েছে, রেল লাইনগুলোকে, রেল স্টেশনগুলোকে গেরুয়া করে দিয়েছে। কি বলছেন? যারা ত্যাগী সাধু পুরুষ তারা গেরুয়া পরে, আজকে গেরুয়া পরে ঘুরে বেড়াচ্ছে চোর ডাকাতগুলো, চোর ডাকাত মাফিয়াগুলো। এদের মনুষ্যত্বের কোনো দাম আছে? নেই। তাই ওরা একটাই কথা জানে, যত পারো মিথ্যে বলে যাও। যেরকম ওয়েবলেসের কায়দায়, গোয়েবলেসের কায়দায় একটা মিথ্যে বারবার বলতে বলতে ভাবছে সত্যে পরিণত হবে। আর একটা জিনিস একবারই হয়, বারবার হয় না। আম গাছে কখনো আমরা ফলে? না ক্যাকড়ার পেটে ট্যাংরা মাছ জন্মায়, ক্যাকড়ার পেটে। কাজেই মনে রাখবেন, আগামী দিন এই বৃহত্তর লড়াইয়ে যাওয়ার আগে আপনার একটা ভোটের মূল্য অনেক বেশি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা দামি কথা লিখেছিলেন, গানটা আপনারা সবাই জানেন, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আজকে কিন্তু কোনো রাজা নেই, আজ সবটাই প্রজা। একটা কোটিপতির যা ভোটের দাম, একটা রিক্সাওয়ালার তাই ভোটের দাম। একটা কোটিপতির যা ভোটের দাম, একটা টোটোওয়ালার তাই ভোটের দাম। একটা মজদুরের যা ভোটের দাম, একটা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারও সেই ভোটের দাম। ভোটের দামে কিন্তু কেউ কম বেশি নয়, সবাই সমান। তাই আগামী দিন ভালো থাকতে চান তো? কি লক্ষ্মীর ভান্ডার চলবে? মা বোনেরা পাচ্ছেন? লক্ষ্মীর ভান্ডারে নাম লিখিয়েছেন? লিখিয়েছেন? আরে যারা লিখিয়েছেন হাতটা তুলে তো বলুন লিখিয়েছেন। টাকাটা পাচ্ছেন, 500 টাকা আরো বাড়িয়ে দিয়েছি। এখন শুধু পাচ্ছেন তাই নয়, বিজেপি বলেছে 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি শুধু বলেছি তোর সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো নয়। হাতটা দিয়ে দেখিস, তারপরে বুঝবি মায়ের একটা হাতার কি দাম আর একটা ঝান্নার কি দাম। মায়ের যেমন হাঁড়ি কড়াইতে রান্না করে, আর ওই হাঁড়ি কড়াইটা যদি মাথায় মুখের ওপর লেপটে দেয় তাহলে বুঝবি যে মায়ের কত দাম। এ টাকা মায়েদের আত্মসম্মানের, মায়েদের গর্বের। যতদিন বেঁচে থাকবেন পাবেন। এখন পাবেন 60 বছর পর্যন্ত। এবারেই 60 বছর যাদের হয়েছে, এপ্রিল মাসে 6 লক্ষ মহিলার 60 বছর হয়ে গিয়েছিল। আমি বলেছি হবে না। স্টেট কন্যাশ্রী যেমন স্কুলে আছে 1, কলেজে আছে কন্যাশ্রী 2, বিশ্ববিদ্যালয় আছে কন্যাশ্রী 3, তেমনি
মা বোনেদেরও 60 বছর পর্যন্ত থাকবে লক্ষ্মীর ভাণ্ডার 1, আর 60 বছর হয়ে গেলে যতদিন বেঁচে থাকবেন ততদিন হবে লক্ষ্মীর ভাণ্ডার 2। সাইকেল সবাই পায়, স্মার্ট কার্ড সবাই পায়, ওবিসি রিজার্ভেশন যাদের আছে সব সুযোগ সুবিধা আপনারা পান, মেধাশ্রী পান, যোগ্যশ্রী পান, কৃষকরা 10,000 টাকা ভাতা পান, বয়োজ্যেষ্ঠরা ভাতা পান। যতটা সম্ভব আমাদের সমস্ত টাকা বন্ধ করে দেওয়া সত্ত্বেও আমরা বিনা পয়সায় রেশন দিই। আমরা 5 লাখ টাকা করে চিকিৎসায় করবার জন্য বিনা পয়সায় স্বাস্থ্যসাথী স্কিম করে দিয়েছি। এমনকি যারা বাইরে কাজ করে তাদের যাতে স্বাস্থ্যে কোনো অসুবিধে না হয় তাই পরিযায়ী শ্রমিকদের জন্য আমরা 5 লক্ষ টাকা করে আলাদা একটা স্কিম করে দেবো। তার কারণ সেইটা ওদের হাতে থাকলে ওরা বাইরে নিজেদের ট্রিটমেন্টটা করতে পারবে। মালদার মানুষ দেখেছেন, যখনই বাইরে কোনো মানুষ বিপদে পড়েছে কে আপনাদের পাশে ছুটে এসছে, কে ছুটে দাঁড়িয়েছে? ডেড বডিগুলো বহন করে নিয়ে আসা সবচেয়ে কঠিন কাজ, মনে রাখবেন। খুব দুঃখের সাথে কষ্টের সাথে ডেড বডি বহন করে নিয়ে আসতে হয়, কিন্তু সেক্ষেত্রেও আমরা এসে পাশে দাঁড়াই। আমাদের স্কিম আছে, আমরা পরিবারগুলোকে সাহায্য পর্যন্ত করি এবং করে যাব। যতদিন বাঁচবো করে যাব। আমার পরেও যারা তৃণমূল কংগ্রেস করবে তারাও করে যাবে, তার কারণ এটাই আমাদের দলের আদর্শ। বিজেপি যতই বদনাম করার চেষ্টা করুক, যখন দেখে সোজা কথায় কাজ হচ্ছে না তখন ব্যাকা পথ নেয়, ভাবছে গোয়েবলেস হয়ে গেছে। রোজ বলো তৃণমূল চোরায়, আরে চুরিটা করলো কোথায়? প্রমাণটা দেখাও। আমি তো বারবার বলেছি, ক্ষমতা থাকলে মোদি বাবু আমি ওপেন দাঁড়িয়ে বলছি একটা শ্বেতপত্র বের করো। 350 সেন্ট্রাল টিম বাংলায় পাঠিয়েছ, কিচ্ছু ধরতে পারিনি। তা সত্ত্বেও তোমরা 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছ। তোমরা আমাদের 1,74,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছ। তোমরা বাংলার বাড়ি বন্ধ করে দিয়েছ। তোমরা রাস্তা তৈরি করার কাজ বন্ধ করে দিয়েছ। আর এখন বলছো দুয়ারে রেশন দেওয়া যাবে না, ওটা নাকি বেনিয়ম, তুমি যা বলবে তাই হবে। এটা কি ইচ্ছে মতো নাকি? বলছে মাছ খেতে বন্ধ করে দেবো, মাংস খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না। আরে ভেজ যাদের খাওয়ার ইচ্ছে খাবে, আপনা খানা, আপনা পারনা, যার যা ইচ্ছে খাবে, যার যা ইচ্ছে পড়বে। কারো ব্যাপারে কখনো হাত গলাতে নেই, নাক গলাতে নেই, এটা আমাদের কাজ নয়। তা সত্ত্বেও এদের লজ্জা নেই, ঘৃণা নেই, ভয় নেই, মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। কালকেও মোদিবাবুর বড় তাতা অমিত দাদা মহাশয় মেমারিতে এসে বলে গেলেন কি না, তো রাজ্য 2,32,000 কোটি টাকার হিসেব দেয়নি, এই ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি। আমি পাল্টা চ্যালেঞ্জ করে আগের মিটিংয়ে বলে এলাম হরিশ্চন্দ্রপুরে চাচলে যে রাজ্য আমাদের সরকার আসার পর থেকে একটাও ইউটিলাইজেশন সার্টিফিকেট পড়ে নেই। হয় আপনাকে ক্ষমা চাইতে হবে, আর তা নাহলে জনগণের কাছে নাকে খত দিয়ে বলতে হবে যা বলেছি মিথ্যা বলেছি, আর কোনোদিনও বলবো না। আর আপনাদের ক্যাগ রিপোর্টের 4.1 ধারায় কি বলা আছে? 52,000 কোটি টাকা 32টা ডিপার্টমেন্ট তারা অডিট, তারা এখনো পর্যন্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে পারেনি। আগে আয়নায় নিজের দিকে তাকান, তারপরে অন্যদের বলবেন। তাই মনে রাখবেন, তৃণমূল কংগ্রেসের মতো পার্টি এদেশে কেন সারা পৃথিবীতে দুর্লভ। একটা ঘর সংসার চলতে গেলে, একটা সংসারে 5 জন ছেলে মেয়ে থাকলে একটা একটু দুষ্টু হয়, একটা একটু বেশি মিষ্টি হয়, আবার একটা আধা আধি হয়। কেউ দুষ্টুমি করলে তার কান মুলে দিন, কেউ দুষ্টুমি করলে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে ছাড়ি না। কিন্তু বিজেপি যত দোষ, আজ পর্যন্ত একটা অ্যাকশন নেয়নি। গুজরাটের দাঙ্গায় হাতে রক্ত মেখেছে, হাতরাসে এখনো কেউ বিচার পায়নি, জ্বলিয়ে দিয়েছে মেয়েদের। বিলকিস বানু আজও বুকে 6 জন মৃত্যুর পরিবারের সেই
বদমাশগুলোকে নিয়ে, যেগুলোকে জেল থেকে যে কোর্টের আদালতে ছেড়ে দিয়েছে, তাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের ভয়ে বিচার চেয়ে। কুস্তিগির আমাদের সাক্ষী, কুস্তি না বক্সিং করতো, কুস্তি মনে হয়, সাক্ষী কুস্তিগির। ইন্দ্রনীলকে জিজ্ঞেস করলে উল্টোটাই বলে দেবে। বিজেপির এক নেতা, তার উপর যে অত্যাচার করলো, কোনো বিচার হলো না, উপরন্তু তাকে নেতা বানিয়ে দিল। কৃষকদের হরিয়ানা, জানেন হরিয়ানায় বিজেপিকে ঢুকতে দিচ্ছে না কেউ, কারণ কৃষকরা আন্দোলন করছিল, ওরা যাতে দিল্লি ঢুকতে না পারে রাস্তা কেটে দিয়েছিল। স্পিড ব্রেকারগুলো যে জায়গায়, সেগুলো খ্যাঁচ 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 করে কেটে দিয়েছিল মেশিন দিয়ে, লোহার। তাই বিজেপিকে ওরা এখন ঢুকতে দেয় না। এই অবস্থায় বিজেপি সারা ভারতবর্ষ দুর্মিশ হয়ে গেছে। আর বাংলায় আপনারাই তো পথ দেখিয়েছেন সবার আগে। তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর আপনারাই বাংলা তৃণমূল কংগ্রেসের জন্মদাত্রী মা। তাই আপনাদের কাছে চাইবো না তো কার কাছে চাইবো? তাই আপনাদের বলছি, খেলা হবে এবার, খেলাটা হবে, খেলা হবে, খেলা হবে। কি মা বোনেরা খেলা হবে, কি ভাই বোনেরা খেলা হবে। তাহলে মনে রাখবেন, 7ই মে আসছে। শুভেচ্ছা সংস্কৃতি প্রেমীদের, আমার অনেক অনেক ভালোবাসা। আমার ছোট্ট ছোট্ট সাংস্কৃতিক শিল্পীদের আমার অনেক শুভনন্দন। আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেদের, মায়েদের আমার অনেক প্রণাম, অনেক সালাম জানিয়ে আমি নৃত্যশিল্পীদের বলবো, ওপরে আসছে ইন্দ্রনীলের সাথে আপনারা একটা পারফরমেন্স করুন। কালী মেসর হে, ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ধন্যবাদ।